সুমিত্রা দেবীর একটি ছেলে ছিল, যার বিয়ের কথাবার্তা চলছিল। আমার রমেশের জন্য তো অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু শুধুমাত্র আপনার মেয়েকেই আমার পছন্দ। এটা তো খুবই খুশির কথা, রমেশকেও আমার খুবই পছন্দ। খুব ভালো, এবার আমরা দেনা পাওনার ব্যাপারে কথা বলে নিই। ঠিক আছে সুমিত্রা দেবী, বলুন আপনাকে কি কি দিতে হবে। আসলে আমার ছেলে রমেশের হিসাবে আমার চাওনা খুবই সামান্য। 15 বিঘা জমি, 10 ভরি সোনা, ব্যাস। ঠিক আছে, আমি এসবের ব্যবস্থা করছি। দয়াবান বাবু খুব বড়লোক তো ছিলেন না, কিন্তু উনি এইটুকু তো করতেই পারতেন নিজের মেয়ে পায়েলের জন্য। আর কিছুদিনের মধ্যেই পায়েল আর রমেশের বিয়ের বড় ধুমধাম করে সম্পন্ন হলো। সুমিত্রা দেবী খুব খুশি ছিলেন, কারণ তিনি ভাবছিলেন যা চাইবেন তা উনি পেয়ে যাবেন। বিয়ের পর পায়েল নিজের শাশুড়ির সেবা যত্ন করতে লাগলো। মা, আপনার জন্য জল গরম করে রেখেছি আর হুকো তৈরি করে রেখেছি। ঠিক আছে। রমেশ আর পায়েলের সম্পর্ক ভালো চলছিল। পায়েল তার স্বামীর বলার আগেই তার পছন্দের জিনিস তৈরি করে রাখত। আরে তুমি কি করে জানলে আজ আমার গোলাপজাম খাবার ইচ্ছে হচ্ছিল? এই জেনে গেলাম। কিন্তু তাদের এই ভালোবাসা সুমিত্রা দেবীর চক্ষু শূল হয়ে উঠেছিল। যদি এইভাবেই চলতে থাকে তাহলে রমেশ পুরোপুরি তার স্ত্রী পায়েলের বশে চলে আসবে, আর আমার বড়লোক হবার স্বপ্নও পূরণ হবে না। চালাক সুমিত্রা দেবী ভাবছিলেন এমন কি করা যায় যাতে পায়েল তার বাবার কাছ থেকে আরও সোনা আর টাকা নিয়ে আসে। আর একদিন ভাগ্য সঙ্গ দিল। রমেশ চিন্তিত হয়ে বাড়িতে ফিরল। কি হলো, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মা, আমি যে কোম্পানিতে কাজ করতাম সেটা বন্ধ হয়ে গেছে। হায় কপাল, এবার? ওটাই তো বুঝতে পারছি না আমি এবার কি করব মা। তুই কোনো ব্যবসা শুরু করছিস না কেন? কিন্তু ব্যবসার জন্য এত টাকা কোথায় পাবো? তুই তার জন্য চিন্তা করছিস কেন? তোর স্ত্রী আছে তো। ওর বাড়ির লোক যদি প্রয়োজনের সময় কাজে না আসতে পারে তাহলে কবে কাজে আসবে? কিন্তু মা। পায়েল, তুমি আমার কথা শুনেছ? হ্যাঁ মা। তাহলে যাও। শাশুড়ির নির্দেশে পায়েল বাড়ি থেকে তো বেরিয়ে গেল, কিন্তু ও রাস্তায় যেতে যেতে ভাবতে লাগলো, বাবা কত কষ্ট করে আমার বিয়ের জন্য পয়সার জোগাড় করেছিল, এবার আবার আমি বাবার কাছে কি করে টাকা চাইব? পায়েল চলতে চলতে কাঁদতে লাগলো। মা, তোর কি সমস্যা? পায়েল এক সাধু বাবাকে দেখতে পেল আর তার কাছে গেল। আমার নতুন বিয়ে হয়েছে, আমার বাবা। পায়েল সাধুকে সব কথা খুলে বলল। এবার আপনি বলুন, আমি এখন কি করব? আমি বাবার কাছে কিভাবে টাকা চাইব? আর নিজের স্বামীর এই অবস্থায় দেখবই বা কি করে? তুই ভাগ্যচক্রে ফেসেছিস, কিন্তু আমি এর এক সমাধান দিতে পারি তোকে। এই হলো মন্ত্র, ওম স্বর্ণদেহ নমঃ। এই মন্ত্র শুদ্ধ মনে উচ্চারণ করো, তারপর দেখো চমৎকার। ওম স্বর্ণদে নমঃ। আর পায়েলের সমস্ত শরীর সোনাতে পরিবর্তন হয়ে গেল। এটা কি? এবার যত সোনা চাই চেয়ে নাও। আমার ততটাই সোনা চাই যাতে আমার স্বামীর ব্যবসা আবার শুরু হয়ে যায়। আর বলা মাত্রই পায়েলের হাতে এক ব্যাগ সোনা চলে এলো। পায়েল খুব খুশি হলো আর আবার আগের মতো হয়ে গেল। মা, তুই খুব ভালো মেয়ে, এই জন্য আমি তোমাকে এর সমাধান বলেছি। কিন্তু একটা কথা মনে রাখিস, তুই এই মন্ত্র কোনো লোভী মানুষের কাছে কখনো বলবি না। সাধু বাবা, আপনি আমাকে উপকার করলেন, আমার জন্য এটা অনেক। আজকের পর আমি কখনো আর এই মন্ত্রের উচ্চারণ করব না। দীর্ঘজীবী হও। পায়েল সোনা ভরা থলি নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে এলো। সুমিত্রা দেবী সোনার থলি দেখে খুব খুশি হলেন।
না উনি জিজ্ঞেস করলেন এত সোনা কোথা থেকে এলো, না পায়েল কাউকে কিছু বলল। রাকেশ প্রত্যেক গরমের ছুটিতে তার দিদার বাড়িতে ঘুরতে আসতো। একদিন রাকেশের দাদু দিদা কথা বলছিল। আজ আবার আমাদের গ্রামের একজন লোক হারিয়ে গিয়েছে। শোনা যাচ্ছে নদীর ওপারে সোনাপুর গ্রামের জঙ্গলে সোনার কুঠিরের খোঁজে গিয়েছিল। আরে ওখানে কোনো সোনার কুঠির নেই, ওই কুঠিতে ভূত থাকে। যখন কেউ নদী পেরিয়ে জঙ্গলে যায় তখন ওকে ধরে নেয়। দিদা, নদীর কাছে জঙ্গলে সত্যি কোনো কুঠি আছে? জানি না বাবা, আমরাও গ্রামের লোকেদের মতো শুধু শুনেছি, কিন্তু তুমি কখনো ওখানে যাবে না। কিন্তু দিদা, নদীতে তো নৌকা চলে। সোনারপুর আর আমাদের গ্রামের লোকেরা একে অপরের গ্রামে আসে যায়। তাহলে কি সোনারপুরের লোকেরাও কুঠিটি দেখেনি? আরে বাবু, অনেকদিন আগে এক সাধু বলেছিলেন ওই কুঠিরটি মায়াবী কুঠি, কেউ দেখতে পায় আবার কেউ দেখতেও পায় না। ছুটি শেষ হতে রাকেশ শহরে ওর বাড়িতে চলে আসে। একদিন সারা শহরে ভূমিকম্প হয়। রাকেশ একটা ছোট টেবিল মাথার উপরে নিয়ে কোনোভাবে বাড়ির বাইরে বেরিয়ে আসে, আর কেউ ওর বাড়ি থেকে বেরোতে পারে না। বাড়ি ভেঙে পড়ে যায় আর সবাই মারা যায়। রাকেশের দাদু দিদা রাকেশকে ওনাদের গ্রামে নিয়ে আসে। রাকেশের দাদু দিদা খুব গরিব ছিলেন। রাকেশের পড়াশোনা আর তারা করাতে পারলেন না। যখন রাকেশ বড় হয়ে গেল তখন ওর দাদু দিদা বলল, বাবা রাকেশ, এবার তুমি বিয়ে করে নাও, এটাই আমাদের শেষ ইচ্ছা। রাকেশের বিয়ে হয়ে যায় আর ওনার দাদু দিদা মারা যান। রাকেশের বউ দুজন সন্তানের জন্ম দিলেন, একটা ছেলে আর একটা মেয়ে। রাকেশ নিজের পরিবারের দেখাশোনার জন্য নিজের গ্রাম আর সোনারপুর গ্রামের মধ্যেই নৌকা চালানোর কাজ করতে লাগলো। ও রোজ যাত্রীদের এপার থেকে ওপারে নিয়ে যেত, আবার ওই পার থেকে যাত্রীদের নিয়ে আসতো। তখনও দেখলো যে নদীতে একটা হরিণ ডুবে যাচ্ছে। রাকেশ তখন তাড়াতাড়ি নদীতে ঝাঁপ দিয়ে দেয় আর ডুবে যাওয়া হরিণকে বাঁচিয়ে পাড়ে নিয়ে আসে। হরিণ জঙ্গলের দিকে পালিয়ে যায়। রাকেশ জঙ্গলে চকচকে কোনো জিনিস দেখতে পায়। যখন ও এগিয়ে গিয়ে দেখলো তখন ও অবাক হয়ে গেল, আর একটা অনেক বড় সোনার কুঠি ও চোখের সামনে দেখতে পেল। এটা ওই মায়াবী সোনার কুঠি যেটার গল্প আমি ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু আজ কিভাবে এটা আমি দেখতে পাচ্ছি? আমি তো এখানে রোজ আসি। রাকেশ বাড়ির ভেতরে গেল। কুঠিটির ভেতর থেকে একটা আওয়াজ এলো, তোমাকে স্বাগত রাকেশ, আমি সোনার কুঠি। যদি তুমি এই কুঠিতে তোমার বাড়ির 10 বছরের পুরনো কোনো জিনিস নিয়ে আসো তাহলে ওই জিনিস সোনার হয়ে যাবে। আমি তো তোমাকে ছোট্টবেলা থেকেই খুঁজছি, তুমি আজকে দেখা দিলে কেন? আমি ওই লোককেই দেখা দিই যে অন্য কারোর উপকার করে। আজ তুমি ডুবে যাওয়া হরিণকে বাঁচিয়েছো, তাই আমি তোমাকে দেখা দিয়েছি। রাকেশ তাড়াতাড়ি নিজের বাড়ি যায় আর নিজের বাড়িতে থাকা ডালিম গাছ থেকে কিছু ডালিম ভেঙে সোনার কুঠিতে নিয়ে আসে। ডালিম সঙ্গে সঙ্গে সোনার হয়ে যায়। তারপর রাকেশ ওর বাড়ি থেকে খাটটিকে তুলে কুঠিতে নিয়ে আসে। খাটটিও সোনার হয়ে যায়। এবার যখন রাকেশ যাত্রীদের নিয়ে ওই পারে যেত তখন কোনো না কোনো জিনিস বাড়ি থেকে নিয়ে যেত আর ওটাকে সোনাতে পরিবর্তন করে বাড়িতে নিয়ে আসতো। রাকেশ সোনাকে নিয়ে সোনার দোকানে যেত। সোনার কাকা, বলুন তো সোনার রিপোর্ট কত টাকায় দেবেন? পুরো 50,000। এইভাবে রাকেশ অনেক টাকা নিজের বাড়িতে জমিয়ে নিল। একদিন রাকেশের মনে লোভ চলে এলো আর সোনার কুঠিরের কথা নিজের বউকে শোনালো আর ওকে বলল, দেখো, আমাদের বাড়িতে 10 বছরের পুরনো যা জিনিস ছিল আমি ওই সব সোনাতে পরিবর্তন করে নিয়েছি।
এবার তুমি পাশে রেখার বাড়িতে চলে যাও। ওর বাড়িতে একটা পুরনো অনেক বড় বাক্স আছে। তুমি কোনোভাবে রেখাকে ওর বাড়ির বাইরে নিয়ে যাবে, আর আমি ওর বাড়িতে গিয়ে বাক্স চুরি করে নেব। যদি ওই বাক্স আমি সোনাতে পরিবর্তন করে নিই, তাহলে আমরা মালামাল হয়ে যাব আর গ্রামের সব থেকে বড় বাড়ি বানাবো। রাকেশের বউ ওর প্রতিবেশী রেখার বাড়িতে গেল। আরে রেখা, তুমি কি জানো বাজারে একটা নতুন শাড়ির দোকান খুলেছে? সব লোক ওখান থেকে শাড়ি নিয়ে আসছে। আজ আমিও যাচ্ছি, তুমিও আমার সাথে চলো। রেখা রাকেশের বউয়ের সাথে বাজার চলে যায়। রাকেশ চুপি চুপি রেখার ঘরে ঢুকলো আর বাক্সটি চুরি করে নিয়ে গিয়ে নিজের বাড়িতে রাখলো। পরের দিন রাকেশ আর ওর বউ বাক্স নিয়ে নদীর ওপারে কুঠিতে নিয়ে যায়। যখনই ওরা দুজন বাক্স নিয়ে কুঠিতে ঢোকে, বাক্স তো সোনাতে পরিবর্তন হলো না, কিন্তু রাকেশের বউ সোনাতে পরিবর্তন হয়ে গেল আর কুঠিটা একেবারে মিলিয়ে গেল। রাকেশ কাঁদতে থাকে, হে ভগবান, এটা আমার সাথে কি হয়ে গেল? এবার আমার বউ কি করে ঠিক হবে? এখন আমি কি করব? তখনই একটা সাপ ওখানে আসে আর রাকেশকে বলে, আমি 1000 বছর ধরে বেঁচে আছি। তুমি লোভ করে আর তোমার প্রতিবেশীর বাক্স চুরি করে নিলে, এই জন্য এই কুঠি মিলিয়ে গেছে। আর সাজা স্বরূপ ও তোমার বউকে সোনার বানিয়ে দিয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমার লোভ করা উচিত হয়নি। আমি কথা দিচ্ছি, আমি কখনো আর লোভ করব না, আর এই বাক্সটাও প্রতিবেশীকে ফিরিয়ে দেব। তারপর সাপ রাকেশের সোনার বউকে আসল বউতে রূপান্তরিত করে দেয়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটা শিখলাম যে আমাদের জীবনে কখনো লোভ করা উচিত না।